আচ্ছা, আজকে হচ্ছে আমরা ট্রান্সফরমার সাইডটা শুরু করবো আর কি। গতদিন হচ্ছে থ্রি ফেজ সিস্টেমটা নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, ট্রান্সফরমারের একটা ইম্পর্টেন্ট জিনিস আগে একটু বলে দিই। আপনাদের তো যে লিঙ্কটা আমরা আগেই শেয়ার করছি, রেকর্ডিং এ দেখবেন যে এখানে লেকচার 4 আছে। লেকচার 4টা ট্রান্সফরমার রিলেটেড। এটা আমার আগের একটা রেকর্ডিং, ওখানে হাতে সময় ছিল অনেক বেশি, so অনেক ডিটেলসেই বলছি। তো ওইটা থাকুক, আমরা আজকে এমনিতে নিজেদের মতো করে একটু বলে যাব, তাহলে দুইটা থাকলো আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। আর এই লেকচার 4টা আগের রেকর্ডিং, এটা হচ্ছে ট্রান্সফরমার পুরোটাই কভার করে আর কি, মোটামুটি ভালোই। আচ্ছা, আর লেকচার 4 যেটা, সেটা দেখবেন যে এখানে দুটো পিডিএফ আছে ট্রান্সফরমারের, ওই দুইটা ফলো করছে আর কি, ঠিক আছে? ওটা আপনারা পড়বেন, আমরা আপাতত ওই কম্বাইন স্লাইডটাতে যেখানে ছিলাম সেখান থেকে বাকি পার্টটা কভার করি আর কি। সো ট্রান্সফরমার ট্রান্সফরমার হচ্ছে, যদি সবচেয়ে সিম্পলি চিন্তা করি, আমাদের বাসার পাশে দেখবেন যে ইলেকট্রিক্যাল পোল গুলো থাকে। ইলেকট্রিক্যাল পোলের সাথে এই ট্রান্সফরমার গুলো কানেক্ট করা থাকে। তখন ঢুসঢাস করে আওয়াজ হয়, কারেন্ট চলে গেলে তখন এই ট্রান্সফরমার গুলো নর্মালি বার্স্ট হয় আর কি। তো এখানে লেখা আছে ট্রান্সফরমার্স আর ইলেকট্রিক্যাল ডিভাইসেস দ্যাট চেঞ্জেস দ্য ম্যাগনিটিউড অফ ভোল্টেজ। ও হচ্ছে ভোল্টেজটা চেঞ্জ করে দেয়। And current as per the requirement of the user, voltage and current as per the requirement of the user. So ট্রান্সফরমারের দুটো সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। আমাদের যে ইলেকট্রিক্যাল লাইনগুলো থাকে, ইলেকট্রিক্যাল লাইনগুলো জেনারেলি অনেক হাই ভোল্টেজে থাকে। আমাদের বাসা বাড়িতে যেগুলো ঢুকে এগুলো হচ্ছে সাধারণত 11 কেভি লাইন থাকে। এটা হচ্ছে প্রাইমারি সাইডে। প্রাইমারি সাইডের যে লাইনগুলো আসে আর কি, থ্রি ফেজ লাইন, তো এখানে তিনটা লাইন হবে আর কি। আর আমাদের রিসিভার সাইডে যে লাইনগুলো যায়, এগুলোও থ্রি ফেজ। এগুলো হচ্ছে 415 ভোল্ট হয়। তো ট্রান্সফরমারের কাজটা কি হয়? ট্রান্সফরমারের কাজ হচ্ছে 11 কেভিটাকে এই 415 ভোল্টে কনভার্ট করা। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কাজ আর কি। ট্রান্সফরমার যদি ভোল্টেজ কমায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, ভোল্টেজটা কমাচ্ছে আর কি। এটা হচ্ছে ট্রান্সফরমারের ফিজিক্যাল স্ট্রাকচারটা, বাইরে থেকে দেখতে যেরকম মনে হয়। এই যে এখানে দেখবেন যে কিছু আহ, পাতের মতো করে আছে, এগুলাকে বলা হয় হচ্ছে ফিনস। সরি, এগুলোকে আমরা বলি ফিনস, করোগেটেড ফিনস। এটা হচ্ছে ট্রান্সফরমারের যে ওয়েলটা থাকে, ওটা হচ্ছে এই ফিন দিয়ে হচ্ছে একটু আউটার সারফেসে আসে, তাহলে ওটা হচ্ছে কিছুটা কুলিং হয়। আর ট্রান্সফরমারের এই 11 কেভি যে সাইডটা, এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড থাকে। ডেল্টা কানেক্টেড যে লাইনগুলো বের হয়, এটাই যে এখান থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এই তিনটা লাইন গিয়ে আমাদের ওই লাইনের তারের সাথে হচ্ছে কানেক্ট হয় আর কি, 11 কেভি। আর পিছনে দেখবেন এরকম চারটা আছে পিছনে, এই 415 ভোল্ট সাইডের, ওগুলা হচ্ছে ওয়াই কানেক্টেড থাকে। তো ওয়াই কানেক্টেড আপনারা পড়ছেন, এখন আইডিয়াটা আছে বোধহয়। ওয়াই কানেক্টেড থেকে আমাদের তার বের হয়ে হচ্ছে চারটা, মাইনাস, প্লাস। আচ্ছা, এখানে ড্র না করি, এখানে করি ধরেন। ওয়াই কানেক্টেড হলে এটা হচ্ছে এরকম হয় আর কি। উম, একটা হচ্ছে এটা না, এইভাবে করি, এদিকে, এদিকে। এখানে হচ্ছে মাইনাস, প্লাস, এদিকে মাইনাস, প্লাস, এদিকে মাইনাস, প্লাস। তো এখান থেকে একটা তার যায়, এখান থেকে একটা তার যায়, এখান থেকে একটা তার যায়, তাহলে তিনটা তার।
আর এই মাঝ থেকে যেটা আমরা বলি ওয়াই কানেকশনের জন্য নিউট্রাল, এই নিউট্রাল থেকে আরেকটা তার যায়, এটা হচ্ছে নিউট্রাল। তো এটা হচ্ছে এ বি সি। তো আমরা দেখবো যে আমাদের ট্রান্সফরমারের বাম সাইডটা হচ্ছে ডেল্টা কানেক্টেড থাকে, আর ডাইন সাইডটা হচ্ছে ওয়াই কানেক্টেড থাকে। পিছনে দেখবেন যে ট্রান্সফরমারের পিছনে ওই চারটা বুশিং থাকে আর কি। এটা একটু আমাদের যেহেতু অপশন আছে আমরা একটু এখানে দেখাই। এখানে দেখেন এই হাই ভোল্টেজ সাইডে, আচ্ছা এটা অন্যটা, সাইড অফ ডিস্ট্রিবিউশন। আচ্ছা এটাই দেখি, আমাদের যে সাইডে তিনটা বুশিং আছে ওটা হচ্ছে আমাদের হবে ডেল্টার সাইড আর কি, ঠিক আছে, তিনটা বুশিং। আচ্ছা এই জিনিসগুলোকে আমরা বলি বুশিং, এগুলো দিয়ে ট্রান্সফরমারের কানেকশন গুলো হচ্ছে বের হয় আর কি। এখানে তাহলে এই সাইডটা হচ্ছে ডেল্টা সাইড যেহেতু তিনটা বুশিং, আর এখানে বড় বুশিং গুলো দেখেন চারটা, তাহলে এটা হচ্ছে ওয়াই, কারণ ওয়াই কানেকশনে আমাদের চারটা কানেকশন বের করা লাগে। এটা গেল ফিজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ট্রান্সফরমার আর কি, ঠিক আছে। আর এখানে একটা ট্যাঙ্কের মতো আছে, এটাকে আমরা বলি হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। ট্রান্সফরমারের ভিতরে আর কি, মানে এই জায়গায় হচ্ছে ভিতরে, ট্রান্সফরমারের ভিতরে তেলটা যদি গরম হয়ে যায় তখন এই কনজারভেটর ট্যাঙ্কে চলে আসে আর কি। গরম হলে ওই বাষ্পগুলো হচ্ছে এখানে চলে আসে কনজারভেটর ট্যাঙ্কে। ট্রান্সফরমারে আরো বিভিন্ন বিভিন্ন পার্টস আছে, ট্রান্সফরমার খুব বড় সড়ো ইয়ে আর কি। এটা যেমন একটু আগে বললাম, আহ আগেরটার সাথে এটা মিলে না, এটা হচ্ছে রেডিয়েটর, এটা একটু ডিফারেন্ট আর কি। রেডিয়েটরটার কাজটা হচ্ছে ট্রান্সফরমার ওয়েল অনেকক্ষণ চালায় রাখলে গরম হয়ে যায়, তখন রেডিয়েটর দিয়ে ওয়েলটা হচ্ছে বাইরে চলে আসে আর কি। বাইরের বাতাসের সাথে সংস্পর্শে আসলে তখন হচ্ছে ওটা কিছুটা কুলিং হিসেবে কাজ করে। আচ্ছা, এটা গেল আমাদের ট্রান্সফরমারের বেসিক কিছু আইডিয়া। তো অ্যাকচুয়ালি যখন আমরা করি দেয়ার আর টু টার্মিনালস অর সাইডস ইন এ ট্রান্সফরমার, ট্রান্সফরমারের দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে প্রাইমারি সাইড। প্রাইমারি সাইড যেমন এখানে দেখতেছি যে আমাদের প্রাইমারি সাইড, আর এনাদার প্রাইমারি সাইড থেকে আমরা ইনপুটটা নিই, ঠিক আছে, আর সেকেন্ডারি সাইডে হচ্ছে আমরা আউটপুটটা নিই। তো এখানে আমাদের দেখাচ্ছে যে ভি ওয়ানটা হচ্ছে প্রাইমারি সাইডের, এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইডের, আর ভি টুটা হচ্ছে সেকেন্ডারি সাইডের আর কি। এখন ট্রান্সফরমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, আর আরেকটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে ওইটা যেখানে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে বেশি দেন দ্য ইনপুট ভোল্টেজ। আচ্ছা আমার কথা কি শোনা যায় মুরাদ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ট্রান্সফরমার হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার হবে যদি আমাদের এই যে ভি টুটা যদি ভি ওয়ান থেকে বড় হয় আর কি। স্টেপ আপ ট্রান্সফরমার গুলো নর্মালি ইউজ করা হয় হচ্ছে পাওয়ার স্টেশনে, যেখানে আমরা বিদ্যুৎ পাই কোল ওয়েল অথবা গ্যাস ভিত্তিক পাওয়ার স্টেশনে, ওই পাওয়ার স্টেশন গুলোতে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে আর কি। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করার মেইন কারণ হচ্ছে ভি টু যদি বড় হয়ে যায় ভি ওয়ান থেকে, তাহলে আমরা ট্রান্সফরমারের একটা ইকুয়েশন জানি, ভি ওয়ান আই ওয়ান, ছোটবেলায় শেখা, ইকুয়াল টু ভি টু আই টু। ভি টু যদি বড় হয়ে যায়, ভি টু বড় হলে আমাকে আই টুটা কম হতে হবে। আই টু যদি কম হয়ে যায় তাহলে আমাদের পাওয়ার লস যেটা আই স্কোয়ার ইন্টু আর, আই কম হয়ে গেলে আমাদের পাওয়ার লসও কমে যায়। এজন্য আমরা যেটা করি আমাদের হচ্ছে
জেনারেটিং স্টেশন গুলাতে আমরা হচ্ছে ভোল্টেজটা বাড়ায় দিই। ভোল্টেজ বাড়ায় দিলে হচ্ছে কারেন্ট কমে যায়, কারেন্ট কমে গেলে হচ্ছে আমাদের পাওয়ার লসটাও কমে যায়। ঠিক আছে। আর সেকেন্ড যেটা ট্রান্সফরমার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যদি আমাদের V1টা বড় হয়। এগুলো হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে বাসা বাড়িতে আমরা 11 kV ইউজ করি V1-এ, V2-তে সেটা আমাদের 415 ভোল্টে কনভার্ট করে দেয়। এখন আবার ভোল্টেজ কমানো দরকার হলো কেন? ভোল্টেজ কমানোর মেন রিজন হচ্ছে যাতে আমাদের ইকুইপমেন্ট যেগুলো আছে, বাসায় যে ইকুইপমেন্ট গুলো আমরা ইউজ করি, এগুলো সাধারণত 415 ভোল্ট, 200 ভোল্ট বা খুব কম ভোল্টেজে অপারেট করে আর কি। এই জন্য বাসায় পাঠানোর আগে সেগুলোর ভোল্টেজটা স্টেপ ডাউন করা লাগে। সো এই যে প্রথম ট্রান্সফরমারের নর্মাল একটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সফরমার ভোল্টেজ ডিপেন্ড করে এখানে প্যাচ সংখ্যার উপরে। এটাকে আমরা বলি টার্নস রেশিও। এখানে কতগুলো প্যাচ আছে সেটার উপর ডিপেন্ড করে আর কি ট্রান্সফরমারের ভোল্টেজ কত হবে। যেদিকে প্যাচ বেশি ওদিকে ভোল্টেজটা হচ্ছে বেশি হবে আর কি। সেখানে একটা এক্সাম্পল, ইফ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং অফ এ ট্রান্সফরমার হ্যাজ 100 টার্নস and the secondary winding has 10 turns, what will be the output voltage if V1 equal to 400 ভোল্ট? তাহলে এটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, V2 বাই V1 ইকুয়াল টু N2 বাই N1। তাহলে এটা একটু করি। প্রাইমারি ওয়াইন্ডিং, তাহলে এটা হচ্ছে আমরা নাম দিব N1, সেকেন্ডারি ওয়াইন্ডিং N2, অর্থাৎ V1 দেওয়া আছে 400 ভোল্ট, তাহলে এটা আমরা কি করব, V2 বাই V1, V2 বাই V1 ইকুয়াল টু N2 বাই N1। এটা তো ইজি, এখানে তেমন কিছু নাই। তাহলে V2 হবে N2 কত, 10, তাহলে 10/100 ইন্টু V1 হচ্ছে 400। এইভাবে আমরা V2টা বের করে নিতে পারবো আর কি। আচ্ছা, এটা আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিই, বাট those assumptions are very simple and only works if the transformer is lossless and works at 100% efficiency. সো এই রিয়েলিটিতে আমরা যদি 400 ভোল্ট ইনপুট দিই, তাহলে আমরা আউটপুটে 400 পাবো না আর কি, কিছু লস হবে। ট্রান্সফরমারে কিছু লস হয়, যেমন নো লোড লস হয়। তারপরে হচ্ছে লোড যেগুলো ইউজ করতেছি ওর মধ্যে ফ্রিকশনাল লস হতে পারে যদি রোটেটিং হয়, না হলেও রেজিস্টিভ লস হবে। সো রিয়েল ওয়ার্ল্ডে আমাদের 400 ভোল্ট ইনপুট যদি আমি দিই, এখানে যেরকম 400 ইনপুট দিই, আমি আউটপুটে পেলাম কত, 40 ভোল্ট। রিয়েল ওয়ার্ল্ডে আমরা 40 পাবো না, 40 থেকে কিছুটা লেস পাবো আর কি, কারণ কিছু ভোল্টেজ ট্রান্সফরমারের ভিতরে হচ্ছে লস হবে। আচ্ছা, এখন V1 V2 তো আমরা দেখলাম, এখানে এই যে E1 E2 আছে, এটার কাজ কি? তো এখানে আমাদের V1 হচ্ছে ইনপুট ভোল্টেজ, E1 হচ্ছে ইনডিউস ভোল্টেজ ফ্রম ইনপুট V1 আফটার কপার লস। তো আমাদের এই যে V1 V2 তে আমরা যে এই যে প্যাচ সংখ্যা বললাম বা টার্ন সংখ্যা বললাম, এগুলো তো কিছু তার, বিভিন্ন ওয়্যার, মানে আমাদের ট্রান্সফরমারে নর্মালি যেটা করে, ওরা একটা কোড দিয়ে এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ বানায় আর কি। তারপর ওই কোডের এই পাশে হচ্ছে প্রাইমারি টাঙায়, বেশি ডার্ক হয়ে যাচ্ছে, এই পাশে প্রাইমারি টার্নস গুলো থাকে, এই পাশে হচ্ছে সেকেন্ডারি টার্নস গুলো থাকে। সো এই কোডের এই এখানে কিছুটা লস হয়, মানে আমি ইনপুট যদি V1 দিই, এই কোডের এই তারের মধ্যে, তারগুলো নর্মালি হচ্ছে কপারের হয় আর কি ট্রান্সফরমারের। অ্যালুমিনিয়ামেরও ইউজ করা হয় কিছু জায়গায়। সো ট্রান্সফরমারের যে ইলেকট্রিক্যাল ওয়্যার, এটা কপার অথবা অ্যালুমিনিয়ামের হয়। তো এটাকে আমরা বলি কপার লস। তো এই যে কপার, এই তারগুলোতে যে লস হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে V1 ইনপুট দিলে আমি আউটপুটে পাচ্ছি কি, E1, মানে কিছুটা লস হচ্ছে আর কি। তাহলে E1 হচ্ছে ইনডিউস ভোল্টেজ ফ্রম ইনপুট V1, আর E2 হচ্ছে ইনডিউস ভোল্টেজ ফ্রম ইনপুট
ই ওয়ান থেকে তারপরে আমরা ই2টা পাচ্ছি ট্রান্স রেশিও ইউজ করে, আর ভি2টা হচ্ছে আউটপুট ভোল্টেজ, যেটা হচ্ছে ই2তে কপার লস হচ্ছে কিছু। ই1 থেকে ই2তে আমরা কিভাবে যাচ্ছি, টার্ন সংখ্যা দিয়ে, মানে ই2/ই1 ইকুয়াল টু N2/N1। আর ওখান থেকে আমরা যদি ভোল্টেজ লস করি তাহলে আমরা এখান থেকে ভি2টা পাবো আর কি, ই2 থেকে। So, এখন ট্রান্সফরমারে যদি আমার এক্সাক্ট ক্যালকুলেশন করা লাগে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটা সিঙ্গেল সার্কিটে হচ্ছে কনভার্ট করে নিব, সিঙ্গেল একটা সার্কিটে কনভার্ট করে নিব আর কি। তো ট্রান্সফরমারের এই যে এখানে তো অনেক কিছু আছে মাঝখানে, এখানে কিছু লস টস আছে, তো এগুলো আমরা কনসিডার করি আর কি। আর মনে রাখবেন যে ট্রান্সফরমারের এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে কিছু কপার লস হয়। কপার লস মানে ওই যে তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু রেজিস্ট্যান্স ওভারকাম করা লাগে তারের, ওইটাকে আমরা কপার লস বলি আর কি, ঠিক আছে। আর সিমিলারলি সেকেন্ডারিতেও কিছু কপার লস হয়। তো এখানে প্রাইমারি বোঝানোর জন্য ওয়ান ইউজ করে, দেখেন I1 V1 E1। সেকেন্ডারি বোঝানোর জন্য I2 E2 V2। তো এখানে যে R1 আর X1, এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আর হচ্ছে রিয়েক্টেন্স। প্রাইমারি ওয়াইন্ডিং মানে প্রাইমারিতে যে তারটা আছে। তারপরে R2 আর X2, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স আর রিয়েক্টেন্স। আচ্ছা, তারপরে আমাদের ট্রান্সফরমারে R0 X0, এটা হচ্ছে কোরের রেজিস্ট্যান্স, কোরের রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়েক্টেন্স। তো এটা আমরা হচ্ছে নো লোড টেস্ট অথবা ওপেন সার্কিট টেস্ট থেকে বের করতে পারি, সেটা আমরা পরে দেখে নেব না। তাহলে R0 আর X0, এটা হচ্ছে কোর রেজিস্ট্যান্স আর হচ্ছে কোরের রিয়েক্টেন্স। তো এটা করার পরে আমাদের ট্রান্সফরমারের ফাইনাল সার্কিটটা আসে এরকম, দেখেন। মানে আমরা এটা দিয়ে তো আসলে আমরা ইলেকট্রিক্যাল যে ল গুলো আছে, কেসিএল কেভিএল, এগুলো অ্যাপ্লাই করতে পারি না এটাকে। তো এটাকে ওরা এরকম একটা সার্কিট বানায় নিছে আর কি। তো এখানে দেখবেন এই যে R1, এটা হচ্ছে প্রাইমারি, X1 প্রাইমারি রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়েক্ট্যান্স। আবার এখানে দেখেন R2 X2, এটা হচ্ছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়েক্ট্যান্স। তারপর এখানে দেখেন R0 X0, এটা হচ্ছে কোরের রেজিস্ট্যান্স আর কোরের রিয়েক্ট্যান্স। এটা আমরা প্যারালালি ইউজ করি। আচ্ছা, এটা দেখতে একটু ঝামেলা মনে হয়, এটা আমি আরেকবার একটু নিজের মতো করে আঁকি। R1 টা X1, আর কোরের যেটা সেটা আমরা হচ্ছে প্যারালালে ইউজ করি, R0 X0। এটা হচ্ছে R1 X1 R0 X0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড গেল। কোডটাকে প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড দুইটাতেই দেওয়া যেতে পারে, কারণ কোড তো আসলে কারোর নিজের সম্পত্তি না। কোরের কোরের অ্যারাউন্ডে আমরা প্রাইমারিটাও টার্ন করি, সেকেন্ডারিটাকেও হচ্ছে ওইখান দিয়ে প্যাঁচে নিয়ে আসি আর কি। আচ্ছা, এটা গেল। তারপর এদিকে হচ্ছে R2 আর হচ্ছে X2। এই গেল আর কি আমাদের, এটা হচ্ছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আর কি। তো এটাই ওরা ড্র করে দেখাইছে এখানে। এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, আজকে তো খালি তুমি আছো, দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, দিছি নাকি? এগুলা নিয়ে একটু বসতে হবে, ঠিক আছে।
স্যার আমাদের ক্লাসের যে রেকর্ডিং গুলো যদি স্যার ক্লাসরুমে একটু দিতেন আসলে একটু ভালো হতো আসলে। ক্লাসরুমে কি লিঙ্কটা দিই নাই? না না স্যার, মানে রেকর্ডিং স্যার, মানে আমাদের তো এই যে এখানে যেটা যে রেকর্ডিং গুলো ম্যাটেরিয়ালস হয়। লেখা আছে ওটাতে ক্লিক করো। জি স্যার। ক্লিক করলে এটা তো আপডেট হয়ে মানে যাওয়ার এখানে তো কথা। স্যার কোনো রেকর্ডিং তো নাই, যার জন্য স্যার। আচ্ছা, এটা তোমাদের এখানে দেখাচ্ছে না কেন, এটা তো আমি বুঝতেছি না। দাঁড়াও দিচ্ছি। দুইটাকে আমি মার্চ, ও আচ্ছা আচ্ছা হইতে পারে রেকর্ডিং সাইডে। আচ্ছা, এটা বলতে হবে তো। আমি দুইটা আলাদা আলাদা ফোল্ডার লাগছিলাম আর কি, প্রথমে পরে ভাবলাম আমিও একসাথে। খুঁজে পাচ্ছি না ক্লাসরুম। না ঠিক আছে। মানে আমি তো স্যার আসলে 2 দিন ক্লাস করতে পাই নাই, তো তখন কিনা আমি রেকর্ডিং খুঁজতেছি, কিন্তু স্যার রেকর্ডিং খুঁজে পাচ্ছি না। এই আর বুঝছি। কি আসলে স্যার। এখানে দিয়ে দিছি, তাহলে এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ইয়া কি করলাম। অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, তোমাদের আসলে কার কখন ক্লাস থাকে এটা তো বোঝা যায় না। জি স্যার। আচ্ছা, এটা আবার কি হয়ে আছে? আচ্ছা, উই ক্যান ট্রান্সফার এখন। প্রথমে তো গেল একটা জিনিস। আহ, এখানে তাও দুটো সার্কিট, রাইট? এইখানে বাম পাশে একটা, ডান পাশে একটা, তো এই জায়গায় কি হবে, এটা একটা ইস্যু হয়ে যায় আর কি। ওয়ান ইজ প্রাইমারি সার্কিট, অ্যানাদার ইজ সেকেন্ডারি সার্কিট। তো আমাদের এটাকে একটা সিঙ্গেল সার্কিটে, সিঙ্গেল সার্কিটে হচ্ছে কনভার্ট করা লাগবে আর কি। এই সিঙ্গেল সার্কিট আমাদেরকে কনভার্ট করা লাগবে। সিঙ্গেল সার্কিটে কনভার্ট করা বা এত কাহিনী করার মেইন রিজন হচ্ছে আমরা ওই ইলেকট্রিক্যাল যে ইকুয়েশন গুলো পড়ছি ওগুলো আমাদের একটা ক্লোজ সার্কিট থাকে আর কি, ওখানে নেওয়ার জন্য আর কি। তো আমাদের একটা কাজ করতে পারি, উই ক্যান ট্রান্সফার সেকেন্ডারি সাইড রেজিস্ট্যান্সেস এন্ড রিঅ্যাক্ট্যান্সেস টু দ্য প্রাইমারি সাইড। এই যে এখানে একটা অ্যারো দিয়ে দেখানো ট্রাই করতেছে যে এগুলাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি। এটা একটা উপায় হতে পারে। এটা আসলে দুই রকম ভাবে করা যায়, সেকেন্ডারির যে জিনিসগুলো তাদেরকে প্রাইমারিতে নিয়ে আসা যায়, আর প্রাইমারির যারা আছে তাদেরকে সেকেন্ডারিতে পাঠিয়ে দেওয়া যায়। প্রাইমারিতে যে R1 X1 R0 X0 ওদের সবাইকে আমি সেকেন্ডারিতে পাঠিয়ে দিতে পারি, দুইটাই করা যায়। উম, তো এখন কোনটা করব? আবার বলতেছি, যদি সবাইকে প্রাইমারির দিকে নিয়ে আসি তাহলে সেটাকে বলে রেফার টু প্রাইমারি। যদি সবাইকে সেকেন্ডারিতে নিয়ে আসি তাহলে এটাকে বলা হয় রেফার টু সেকেন্ডারি। আচ্ছা, এবার আসি। আর N1/N2 V1/V2 এটাকে আমরা বলি ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও। তো এখানে যেটা করলো, রেফার টু প্রাইমারি ইম্পিডেন্স, প্রাইমারিতে যদি রেফার করি তাহলে প্রাইমারির যে কোয়ান্টিটি তাদের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? জি। প্রাইমারি যে কোয়ান্টিটি তাদের কোনো চেঞ্জ হবে না। তাহলে Z01 হচ্ছে R01 প্লাস RJX01। তো এটা তো আগের মতোই থাকতেছে, মানে আগে ছিল হচ্ছে R1 আর X1। এটা আশা করি আপনারা জানেন যে আমরা ইম্পিডেন্সটাকে এরকম এইভাবে লিখি, Z1 = R1 প্লাস J ইন্টু X1। তাহলে প্রাইমারি রেজিস্ট্যান্সে যদি রেফার করি তাহলে এখানে R1টা কি করতেছে, R1 প্লাস R2 প্রাইম। R2 প্রাইমটা কোথা থেকে আসতেছে এটা আসলে এখানে বুঝে একটু মুশকিল, ধরেন এখানে R1টা তো আছে, এই R2টাকে আমি এখানে নিয়ে আসবো, তখন আমি কি করব, ওর নাম দিব R2 প্রাইম। তাহলে স্যার কি আমাদের তাহলে একটা সার্কিট আঁকলেই হয়ে যাবে? মানে দেন এখানে হ্যাঁ, তো দুটো আমরা সার্কিট আছে। একটা সার্কিটেই শিফট করতেছি আর কি, তো একটা সার্কিট আঁকলে আমাদের কাজ হয়ে যাবে আর কি। কিভাবে শিফট করা যায় সেটা দেখতেছি। তাহলে R2 প্রাইম যদি করতে চাই তাহলে আমাদের যেটা মানে এখানে ওই ট্রান্সফরমারের টার্নস রেশিও বলছি আমরা, যে ট্রান্সফরমারের টার্নস রেশিও এটা হচ্ছে N1/N2।
তো এটা একটা ডেরিভেশন আছে, ওখানে আমরা জানবো না। R2 প্রাইমকে যদি আমি এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই, মানে R2 কে যদি এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ও বাম পাশে চলে আসবে, মানে প্রাইমারিতে রেফার্ড হয়ে যাবে। সিমিলারলি X2 প্রাইমকে আমি যদি এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এ স্কোয়ার, ইন্টুটা একটু বুঝতে সমস্যা হবে, এটা হচ্ছে ইন্টু X2, তাহলে এটা প্রাইমারিতে রেফার হয়ে যাবে আর কি। এটা ডেরিভেশন আছে, ওটা আমরা যাবো না। আচ্ছা, তাহলে ওরা এটাই করছে, দেখেন R2 প্রাইম হচ্ছে এ স্কোয়ার ইন্টু R2, X2 প্রাইমকে হচ্ছে এ স্কোয়ার ইন্টু X2, এটা করছে। করার পরে তাহলে আমাদের প্রাইমারিতে এখন চলে আসছে, মানে প্রাইমারির সাথে এখন প্যারালাল সিরিজে আর টু প্রাইম আছে এখন, আর X2 প্রাইম আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি বলি প্রাইমারিতে আমার টোটাল রেজিস্ট্যান্স কত, R01 কত, তাহলে আমাদের রেজিস্ট্যান্স যারা যারা আছে, এখানে R1 আছে, এখানে R2 প্রাইম আছে, দুইটাকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হবে R1 প্লাস R2 প্রাইম। সিমিলারলি X01 যেটা রিঅ্যাক্টেন্স, সেটা হবে হচ্ছে X1 প্লাস X2 প্রাইম। এভাবে করে X01টা পেয়ে যাবো আর কি। আর আমাদের সেকেন্ডারি ভোল্টেজ V2 প্রাইম এ ইন্টু V2, এটা তো ইজি। সেকেন্ডারি ভোল্টেজ আমরা ওই যে, আমরা যদি বলি এরকম ভাবে যে এ ইকুয়াল টু N1/N2 ইকুয়াল টু V1/V2, তো ওখান থেকে সাবজেক্ট করলে আমরা সেকেন্ডারি ভোল্টেজটাও পেয়ে যাব। এখন আমরা যদি ওদেরকে প্রাইমারিতে না এনে সেকেন্ডারিতে নিতে চাই, যেমন এরকম এটা, এদেরকে এ পাশে নিয়ে আসতে চাই, তখন প্রাইমারি প্যারামিটারকে এ স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া লাগবে। মানে এখানে R1 প্রাইম হবে R1 বাই এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে টার্নস রেশিও, প্যাচ সংখ্যার রেশিও আর কি। আর আর টু তো যাচ্ছে না এখানে। আচ্ছা, এটা ইরেজ করা ঝামেলা। X1 প্রাইম হবে X1/A স্কোয়ার। এই গেল দুটো আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে করব যদি আমরা সেকেন্ডারিতে নিতে চাই। এই যে R1 প্রাইম হচ্ছে R1/A স্কোয়ার, X1 প্রাইম হচ্ছে X1/A স্কোয়ার। আর এখানে একটা জিনিস দেখবেন, যেখানে দেখছে R02, এটা হচ্ছে মিন করে যে আমি সেকেন্ডারিতে রেফার করছি। আগের বার আমরা করছিলাম R01, টোটালটা যখন করতেছিলাম, এটা মানে হচ্ছে প্রাইমারিতে রেফার করছি। ঠিক আছে, তো এইখানে কিছু ম্যাথ আছে, 32.15, 32.16, আই থিঙ্ক বইটা আমরা আপলোড করে দিছি, দেখি সবকিছু আছে কিনা। আচ্ছা, ম্যাথের যে পার্টটা, এটা হচ্ছে এখানে ফলো করলেই হবে। এটা হচ্ছে আমি একটা রেকর্ডিং আপলোড করে দিছি, শুরুতে বোধহয় বলে দিছি আর কি আজকে রেকর্ডিং এর। এখানে কিছু ম্যাথ আছে, ওগুলো করলেই হবে। ম্যাথ প্রবলেমস 1 2 3 4, এটা হচ্ছে, একটু খেয়াল রেখেন, আমরা এখানে রেকর্ডিংস এর লেকচার 4 এটা আগেই দিয়ে দিছি। এটা আমার আগের একটা নেওয়া ক্লাস আর কি, তো ওখানে এটা ডিসকাস করা আছে, ওখান থেকে দেখে নিন। আচ্ছা, আমি তারপর একটু ডিসকাস করে দিচ্ছি। ধরেন প্রথম জিনিসগুলা খুব কঠিন কিছু না, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি, এটাই যে একটু আগে যে ফর্মুলা দেখালাম সেরকম ভাবে প্রাইমারিতে রেফার করতে হলে সেকেন্ডারি সাইডের যারা যারা আছে তাদেরকে এ স্কোয়ার দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে, আর সেকেন্ডারিতে রেফার করতে হইলে প্রাইমারিতে যারা আছে তাদেরকে হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স রেফার টু বোথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি। ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বলতে বোঝাচ্ছে যে আমরা R1 প্রাইম
না, R1 প্রাইম তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R01 আর কি। আচ্ছা, এটা বলে দিই একটু, তাহলে ক্লিয়ার হবে। R01 হচ্ছে, প্রাইমারিতে রেফার করতেছি, সো প্রাইমারি রেজিস্ট্যান্সটা সেম থাকবে, আর সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে R2 প্রাইম। আর R2 প্রাইম তো আমরা বলে দিছি, প্রাইমারিতে রেফার করতে হইলে A² ইন্টু দ্যাট রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দা প্রাইমারি। এরপর এদের ভ্যালুগুলো বসাই দিব, R1 R2 এখানে দেওয়া আছে। ট্রান্স রেশিও কি দেওয়া আছে? ট্রান্স রেশিও আচ্ছা স্যার, ডাইরেক্টলি দেওয়া নাই, ভোল্টেজ রেশিও দেওয়া আছে। হ্যাঁ বলেন। স্যার সিমিলার ম্যাথ গুলা কি স্যার বইয়ের মধ্যে পাবো? ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট যে বইটা আপনি সাবমিট করেছেন। এইটাতে বোধহয় ইয়াতে নাই, এটার সিমিলার আমি দেখতেছি দাঁড়ান। মানে আসলে এখানে যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে স্যার আসলে বইতে দেখতে হবে যদি। এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটাও তোমাদের ভালো কথা বলছো, দেখি। তেরেসা, বি- উম, উম, আচ্ছা, না এটা বোধহয় ওই বইটা আমার এখানে আপলোড করা হয়নি আর কি, ঠিক আছে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট হচ্ছে 3 ফেজের যে প্রথমটা, সেটার জন্য আর কি। এটার ও আচ্ছা। বইটা আমার এখানে কেন নাই আমি ঠিক জানি না, এটা বোধহয় মানে মিস আপনি হয়ে তো গেছে। এখানে গুগল প্ল্যাটফর্মে দিয়েছেন যেটা, ওটা কথা বলছি। আচ্ছা, তো গুগল লিঙ্কটা ক্লাসরুমে দিতে। যেটা প্রথমটা বই আছে সেটা হচ্ছে ইয়ার জন্য 3 ফেজ সিস্টেমের ম্যাথ গুলো ওখানে পাবেন, ওগুলো ওখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। আর আর ইয়ারটা হচ্ছে, আচ্ছা ওইটা আমার অ্যাড করা হয়নি, ওটা আমাকে একটু মনে করায় দিয়েন কেউ একজন, ওটা আমি অ্যাড করে দিব না। ওটা হচ্ছে বিএল থেরেজা, ওটার বইয়ের নামটা ভুলে গেছি। আচ্ছা ওটা আমি বলে দিই, তোমরা হয়তো খুঁজে বেরও করে ফেলতে পারবে। এই যে এটা টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি আর কি, ঠিক আছে। ও, কোন ভলিউম তো আমরা জানি না, চলেন দেখি। আচ্ছা এটা একটু তোমরা খুঁজে দেখো, এটা প্রবাবলি ওই আমাদের লাইব্রেরির ওয়েবসাইটেও পাবা, ঠিক আছে। টেক্সট বুক অফ আচ্ছা ঠিক আছে ইলেকট্রিক্যাল স্যার, আমি তাহলে টেকনোলজি, প্রবাবলি ভলিউম 1 অথবা 2 আর কি, ওটার নাম হচ্ছে মেশিন। আর না পেলে আমাকে জানায়, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে আচ্ছা, স্যার। তো এখানে বাকি জিনিসগুলা করা যায় আর কি, ঠিক আছে, এগুলা ফর্মুলা দিয়ে করা যায়। পরে যেটা আসলে যে কপার লস, আর এই জিনিসটা এটা একটু ঝামেলার, এই জন্য এটা স্যার করে দিছে আর কি। সো কপার লসটা যদি দেখি, টোটাল কপার লসের ফর্মুলা হচ্ছে I² × R, ঠিক আছে। সো ওরা কপার লস কি করলো, I1² এটা R1 হবে, এটা ভুল লিখছে। I1² × R1, তারপর হচ্ছে I2² × R2। কারেন্ট কিভাবে বের করলাম যদি কারো কনফিউশন থাকে, কারেন্ট হচ্ছে আমাদের এটা দেখেন 50 kVA, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা এটা ডিটেলসে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট মনে রাখি অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে V × I। তো ট্রান্সফরমারে কোনো সাইডে যদি কারেন্ট বের করতে হয়, এটা আমরা ডাইরেক্টলি এটা দিয়ে ইউজ করতে পারি। তাহলে 50 kVA যেটা, সেটা হচ্ছে 50 kVA মানে কিলো ভোল্ট এম্পিয়ার, 50 × 10⁻³ ভোল্টেজ কত দেখেন, প্রাইমারি সাইডে 4400, ইন্টু প্রাইমারি সাইডের কারেন্ট আমরা নাম দিলাম I1। এখান থেকে আমরা I1টা বের করে নিব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা I1 পাবো। সিমিলারলি সেকেন্ডারির জন্য যদি করি, সেকেন্ডারি হচ্ছে দেখেন 220 ভোল্ট, এখানে জাস্ট ভোল্টেজের জায়গায় 220, আচ্ছা 4400 হবে, ভুল লিখছি। 220 বলে বসাই দিলে সেকেন্ডারি সাইডের কারেন্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর R1 আর R2 হচ্ছে দেওয়া আছে। সো কপার লস মনে রাখেন, কপার লস হচ্ছে I² × R। যদি টোটাল কপার লস বের করতে বলে, তাহলে প্রাইমারির I1² × R1
আর সেকেন্ডারি I2² × R2, এটা করে তারপরে যোগ করে দিতে হবে আর কি। আর ফার্স্ট, ইউজিং ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স এন্ড ইউজিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো আমরা এখানে বের করছি। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি থাকে? টোটাল রেজিস্ট্যান্স। সো এখানে কি করছে, I1² × R01, I2² × R02, এটা করে দেখাইলো যে আমাদের সার্কিট যেটা ইকুইভ্যালেন্ট করছি সেটা সেম রেজাল্ট প্রডিউস করতেছে আর কি। আচ্ছা, এখন যেটা হয়, আমাদের তো ট্রান্সফর্মার একটা হোল স্ট্রাকচার হিসেবে পাঠায় দেয়। আমরা চাইলে এই R1 R0 এই ভ্যালুগুলো হচ্ছে আমরা বের করতে পারি না। তো তখন আমাদের দুইটা ট্রান্সফর্মার টেস্ট করা লাগে, একটা হচ্ছে নো লোড টেস্ট অথবা ওপেন সার্কিট টেস্ট, আর একটা হচ্ছে ফুল লোড টেস্ট অর শর্ট সার্কিট টেস্ট। মানে এই মানগুলো আমাদের আসলে কখনোই ডাইরেক্টলি দেওয়া থাকে না আর কি। R1 X1, R2 X2, R0 X0, এগুলো ডাইরেক্টলি দেওয়া থাকে না, এগুলো আমাদের বের করে নিতে হয়। সো প্রথমটা হচ্ছে আমাদের নো লোড টেস্ট অথবা ওপেন সার্কিট টেস্ট। এখন নো লোড টেস্টে আমাদের, নো লোড মানে কি? নো লোড মানে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইড, ওখানে কোনো কিছু কানেক্ট করা নাই। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে কোনো কিছু কানেক্ট করা নাই। সো এখানে দেখেন ওপেন সার্কিট মানে এখানে কিছু নাই, সেকেন্ডারি সাইডটা খালি। সেকেন্ডারি সাইডটা এরকম খালি থাকবে আর কি। তো এখানে যদি ওপেন হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? তখন দেখেন অনলি প্রাইমারি কারেন্ট উইল ফ্লো। এখানে তো সার্কিটটা ওপেন, এখান দিয়ে কারেন্ট কিভাবে যাবে? এখানে কারেন্ট গিয়ে এখান দিয়ে তো যাইতে পারবে না, এই জায়গায় তো কিছু হবে না। তো সেকেন্ডারিতে কারেন্ট হচ্ছে 0, শুধু প্রাইমারি কারেন্ট যাবে। প্রাইমারি কারেন্ট যদি যায় তাহলে আমরা দুইটা লস পাবো। প্রাইমারি কারেন্ট গেলে এখানে ঠিক মতো আঁকে না, এখানে আমাদের R1 আর X1টা আছে আর কি। এখান দিয়ে কারেন্ট যাবে, আর কিছু কারেন্ট হচ্ছে এই R0 X0 দিয়ে যাবে। আয়রন লস, আর একটা হচ্ছে কপার লস। কিন্তু এই কেসে কপার লসটা খুব কম হয় কম্পেয়ার টু কোর লস। আমরা R1 X1টাকে পুরোপুরি ইগনোর করে ফেলছি, আমরা ধরতেছি শুধু R0 আর X0 দিয়ে হচ্ছে যাবে। সো আমরা এজিউম করতেছি যে আমাদের এখানে কারেন্ট গুলো এসে সবগুলো এই ব্রাঞ্চ দুইটার মধ্যে দিয়ে যাবে, R0 আর X0 এর ভিতর দিয়ে যাবে। সো আমরা একটু অ্যাজিউম করছি কারণ আমরা কপার কপার লস যেটা মানে R1 আর X1 ওটাকে পুরোপুরি বাদ দিয়ে দিছি আর কি। তো এটা সব সময় হবে না। Ideally, we can assume the following things happen in a transformer no load test or open circuit test. All primary current flow through the branches of R0 and X0. All the power are lost as core loss. এটা assume করে তাহলে আমরা ধরলাম যে সবগুলা লসই হচ্ছে এখন কোর লস। তো কোর লস আমরা কিভাবে বের করব? আমরা যদি দেখি আমাদের এখানে একদম সিম্পলিফাইড স্ট্রাকচার, এখানে হচ্ছে প্লাস মাইনাস V1, ভোল্টেজ দিচ্ছি V1, এর মধ্যে কিছু যাচ্ছে R0 এর ভিতর দিয়ে আর কিছু যাচ্ছে X0 এর ভিতর দিয়ে। কিন্তু খেয়াল করে দেখেন দুইজনে কিন্তু প্যারালেল, R0 আর X0 দুইজনই প্যারালেল, তাহলে ওদের দুইজনের মধ্যে ভোল্টেজ কত হবে? V1। আর পাওয়ারের কিছু ফর্মুলা আছে, এগুলো তো আমরা ছোটবেলায় শিখছি, পাওয়ার ইকুয়াল টু VI, I² × R, V²/R। যেহেতু আমাদের কারেন্ট দেওয়া নাই, বেরও করা দরকার নেই, তো আমরা V²/R দিয়ে এটা বের করছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এক্সাইটেশন কারেন্ট I1টা দেখেন, I1টা এখান দিয়ে গিয়ে ভাগ হয়ে গেছে, কিছু IR0 দিয়ে গেছে, কিছু IX0 দিয়ে গেছে। তাহলে I1টাকে এভাবে লেখা যায় I1² = IR0। হচ্ছে এটা, আর একটা কিছু আছে IX0 হচ্ছে এটা। রেজিস্টিভ পোর্শন অফ দ্য কারেন্ট, আমরা জাস্ট এটা যদি চিন্তা করি, এখানে ভোল্টেজ কত? প্যারালালে যেহেতু V1,
আর রেজিস্ট্যান্স হচ্ছে আর নট। তাহলে কারেন্ট হবে ভি বাই আর, তাহলে ভি ওয়ান বাই আর নট। আর সিমিলারলি ইন্ডাকটিভ পার্টের জন্য হবে ভি ওয়ান বাই এক্স নট। তো এরকম একটা কোয়েশ্চেন আছে আর কি, দেখেন, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, give the following test results, calculate the parameters of the equivalent circuit, refer to the LV side। এটা হচ্ছে ওই আমি যেটা লেকচার 4 আপলোড করে দিছি, ওখানে ম্যাথ গুলো আমি খুব ভালো করেই বুঝাই দিছি আর কি, ওটা ফলো করেন আর কি, আশা করি সমস্যা হবে না। বুঝেছেন? ঠিক আছে, ওখানে ডিটেলসে আছে, ওটা আমার আগের একটা রেকর্ডিং আর কি। সো ফুল লোড টেস্ট অথবা শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট মানে হচ্ছে এই দুইটা প্রান্ত আমরা কানেক্ট করে দিব, মাঝখানে কোনো লোড নাই। আগেরটা ছিল এখানে কিছুই নাই, আর এখন হচ্ছে দুইটা টার্মিনাল আমরা কানেক্ট করে দিছি। and apply voltage to the primary side। তো তখন কি হবে, শর্ট সার্কিট হলে আমাদের ওই মাঝখানে যে ব্রাঞ্চটা ছিল, মাঝখানের ব্রাঞ্চটাতে কোনো কারেন্ট ফ্লো করবে না, সব কারেন্টই R1 X1 দিয়ে গিয়ে R2 X2 দিয়ে চলে আসে। বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কারেন্ট উইল ফ্লো which will result in two types of losses। আমাদের হচ্ছে একটা আয়রন লস হবে, আর একটা হচ্ছে কপার লস হবে, বাট এখানে আমাদের কপার লসটা কম হবে আর কি। তো এখানে দেওয়া আছে যেমন আমাদের এই ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা নিয়ে আমরা কথা বললাম অনেকক্ষণ ধরে, ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি জিনিস থাকে সেটা একটু মাথায় রাখবো। ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের থাকে হচ্ছে R1 অথবা R01 থাকে অ্যাকচুয়ালি, যেটা মিলানো আর কি। যদি প্রাইমারিতে রেফার করি, ওরা কি বলছে, লো ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইড কোনটা, 220। আর প্রথমে যেটা থাকে সেটাই তো প্রাইমারি, তাহলে আমি এটা প্রাইমারিতে রেফার করতেছি। তাহলে আমাদের R01 X01 এই দুইজনকে লাগবে, আর লাগবে R2 আর X2 কে। ঠিক আছে, তো আমাদের ওপেন সার্কিট টেস্টের কিছু ডেটা দেওয়া আছে আর কি। এখানে 220 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ার 60 ওয়াট, আর 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার 85 ওয়াট। ইনফরমেশন গুলো এখানে অ্যারেঞ্জ করছে। এখানে আমরা ক্যালকুলেশন গুলো করি যে ওপেন সার্কিট টেস্টের জন্য আমরা এটা একটু মনে রাখবো, আগেও দেখাইছি। সার্কিট যদি পুরোপুরি ওপেন হয়ে যায়, আমরা এখান থেকে আর নট আর এক্স নটটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ওই যে পাওয়ার দেখাইছিলাম, ওপেন সার্কিটের সময় পাওয়ার দেখাইছিলাম হচ্ছে, যেহেতু প্যারালাল হয়ে যায় আমরা ইউজ করতে পারি কি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আর নটটা বের করে নিচ্ছি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই পাওয়ার ওসি। এই যে ওপেন সার্কিট পাওয়ার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, 60 ওয়াট। তাহলে 220 স্কোয়ার বাই 60, এখানে পাইলাম ওপেন সার্কিটের রেজিস্ট্যান্স। যদি আমরা রিঅ্যাকট্যান্সটা বের করি, তাহলে আমরা ভি বাই আই ইউজ করতে পারি। আবার আইটা কি হবে, আইটা হবে I1 স্কোয়ার মাইনাস আই আর নট। এখানে দেখেন I1টা দেওয়া আছে 0.6। আচ্ছা, এটা একটু হারায় যেতে পারেন, এটা একটু বলি আবারও। এখানে আমাদের ছিল আর নট, এখানে ছিল আমাদের এক্স নট। এখান দিয়ে আসতেছিল I1। ওকে, এটা ছিল আই আর নট, এটা ছিল আই এক্স নট। ওকে, এই ছিল আমাদের কাহিনী। সো এখান থেকে আমরা এক্স নট হচ্ছে V1 বাই আই এক্স নট করলাম, আর আই এক্স নটের একটা ফর্মুলা ছিল, ওখান থেকে বের করে নিচ্ছি আর কি। তাহলে ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা আর নট আর এক্স নট পেলাম। ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের আর কি কি লাগবে,
R01, যেহেতু প্রাইমারিতে রেফার করতেছি, আর হচ্ছে X01। তারপরে আমাদের দেখেন শর্ট সার্কিট টেস্টে সিমিলারলি কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। 12 ভোল্ট, 9 অ্যাম্পিয়ার, 85 ওয়াট অন এইচভি সাইড। এইচভি সাইড মানে এই সেকেন্ডারি সাইডের। তো এখান থেকে Z2 বের করতেছে, ভোল্টেজ বাই কারেন্ট করলে আমরা ইম্পিডেন্স পাই, এটার নাম ইম্পিডেন্স 1.33। আর পাওয়ার হচ্ছে I² আর ইউজ করলে আমরা এখানে R2টা পাবো 1.049। আর এটা মনে রাখেন যে Z² ইকুয়াল টু R² প্লাস X²। তাহলে X² হবে হচ্ছে Z² - R²। তাহলে X হবে √of Z² - R²। এখন এটা তো আমাদের কোথায় ছিল, হাই ভোল্টেজ সাইডে। তো আমি পেলাম কোন দুইটা, R2 আর Z2। এটাকে আমাকে প্রাইমারিতে রেফার করতে হবে। প্রাইমারিতে রেফার করতে হলে আমরা কি করি, প্রাইমারিতে রেফার করতে হলে আমরা A² দিয়ে গুণ করি। এটা আমরা বলছিলাম যে R2 প্রাইম ইকুয়াল টু A² ইন্টু R2। তো এইভাবে আমরা রেফার করলাম আর কি। So এগুলা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিসের জন্য। এগুলা আই থিংক আমরা ওই যেটা লেকচার 4 আপলোড করে দিছি ওটাতে এগুলো ডিসকাস করা আছে আর কি। আহ, আচ্ছা আমি ফাইনালে ঢুকে গেছি। এখানে দেখবেন যে উম, এগুলাতে আরো ডিটেলস আছে, ডিটেলসটাও লেকচার 4-এ আরো পাবেন। এখানে 4টা ম্যাথ আছে যেগুলো হচ্ছে যে মিস্টার এক্স এর এটা আর কি, ঠিক আছে। এগুলা ওই লেকচার 4টাতে ডিসকাস করা আছে আর কি। তো আমি এটা এখানে লেংদি করলাম না। এখানে বোধহয় 4টার মতো কোয়েশ্চেন আছে আর কি, এগুলো একটু ট্রাই করব। কাছাকাছি সব ঠিক আছে, খুব ডিফিকাল্ট কিছু না। দেখলে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। প্রবলেম হলে জানেন, আপনারা কবে পড়া শুরু করবেন ওটার উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, আজকে এতটুকুই রাখলাম। ট্রান্সফরমারে তাহলে আমি এখন যেটা আপলোড করে দিব ওইটা উইল বি লেকচার 3। ওইটা দেখার পরে লেকচার 4টা দেখলে মোটামুটি ট্রান্সফরমারটা ক্লিয়ার হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে, আল্লাহ